একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে চাচ্ছে প্রধানমন্ত্রী। সংকট উত্তরণে পরিকল্পনা নিচ্ছে সরকার। সংবিধানের দোহাই দিয়ে গণভোটের রায়কে উপেক্ষা করছে সরকার। জামায়াত আমির আগের চেয়ে বেড়েছে ঘুষ দুর্নীতি। 111-এ তারেক রহমানকেও আয়নাঘরে নির্যাতন করা হয়েছিল চিফ প্রসিকিউটর। বিচার করা হবে অপরাধীদের। আসসালামু আলাইকুম। কারেন্ট ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি চক্র কৌশলে জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে সক্রিয় রয়েছে। নির্দিষ্ট মহলকে সুবিধা দিতে ফ্যাসিস্ট সরকার যে জ্বালানির নীতি গ্রহণ করেছিল তার খেসারত দিতে হচ্ছে দেশের মানুষকে। সরকার এই সংকট থেকে বের হতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করেছে। সকালে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন তিনি। খান আলামিনের রিপোর্ট। ড্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজিত চিকিৎসক সমাবেশে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন তারা। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকরা অংশ নেন। বক্তব্য রাখেন বিএনপি ও ড্যাবের সিনিয়র নেতৃবৃন্দ। কথা বলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পেশাজীবীদের রাজনীতি করার অধিকারের প্রতি নিজের অবস্থান ব্যক্ত করে বলেন, রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত জীবনে বিঘ্ন না ঘটায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকে প্রভাবিত করে, সেহেতু শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন বা সচেতন থাকবেন, এটা অযৌক্তিক কোনো বিষয় নয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। স্বাস্থ্য, শিক্ষা সহ অন্যান্য খাতের মতো জ্বালানি খাতকেও ফ্যাসিস্ট সরকার ভঙ্গুর অবস্থায় রেখে গেছে বলে জানান প্রধানমন্ত্রী। সামগ্রিকভাবে জ্বালানি খাতে অপরিকল্পিতভাবে প্ল্যান প্রোগ্রামগুলো গ্রহণ করা হয়েছিল, অথবা বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। সরকার প্রধান বলেন, ফ্যাসিবাদের সুবিধাভোগী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে সক্রিয় রয়েছে। রাষ্ট্র, রাজনীতি, শাসন, প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কিন্তু বসে নেই। সাম্প্রতিক সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে। চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে যেন সাধারণ মানুষ চিকিৎসার জন্য আর বিদেশমুখী না হয়। আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় আসার পর বিএনপির মানসিকতায় পরিবর্তন হয়েছে। তারা এখন গণভোটের রায় মানতে চায় না। সংবিধানের দোহাই দিয়ে জনমতকে উপেক্ষা করছে সরকার। ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের জুলাই এখনো শেষ হয়নি শীর্ষক স্থির চিত্র প্রদর্শনী দেখানোর পর জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান গণমাধ্যমকে এসব কথা বলেন। গণভোটের জন্য মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এবং জনগণকে কথা দিয়ে গণভোটে যদি বেশিরভাগ জনগণ হা বলে, তাহলে গণভোটের রায় সবাই বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। তাদের মুখ দিয়ে বললো, আমরাও বললাম, যেই নির্বাচন হলো, যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, তো তার পেয়ে গেলেন,
এবার তাদের মানসিকতা বদলে গেল। দুইটা শপথ নেওয়ার কথা, একটা নিলেন আর একটা নিলেন না। তারা বলতেছেন এটা সংবিধানে নাই। ভাই, সংবিধান তো 26 সালের নির্বাচনও নাই। একটা মানলেন একই দিনে অনুষ্ঠিত, আর একটা মানলেন না। একটা শপথ নিলেন একই দিনে নেওয়ার কথা, আর একটা নিলেন না। আমরা সবই মানলাম, এখনো আমরা সেই অবস্থানে আছি। সরকারের আপোষ মনোভাবের কারণে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ভারতে বসে সংবাদ সম্মেলন করার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি জুলাই জাদুঘরকে কোনো দলীয় জাদুঘর না করার আহ্বান জানান। এছাড়া জাদুঘরে শহীদ আবু সাঈদের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ নিয়ে দেখুন ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সকাল ৯টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে যায় দলটির প্রতিনিধি দল। এ সময় তারা জাদুঘরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষ ও শেখ হাসিনার বিভিন্ন নথিপত্র পরিদর্শন করেন। প্রায় ঘণ্টা দুয়েক পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, জুলাই স্মৃতি জাদুঘরে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিদর্শন সরিয়ে ফেলা হয়েছে। কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি যে এই সরকার এসে পরিবর্তন করেছে, এবং বিশেষত আমরা বলবো যে এখানে সীমান্ত হত্যার একটা সেগমেন্ট ছিল। আমাদের যেই সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএসএফ ভারতীয় বাহিনী দ্বারা, প্রায় তাদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যেন কোনো রাজনৈতিক দলের জাদুঘরে পরিণত না হয় সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় হুইপ। গত 16 বছরে বাংলাদেশে ফ্যাসিবাদের পেছনে ভারতের নীলনকশা থাকলেও জুলাই জাদুঘরে এ ধরনের কোনো কিছুর নিদর্শন না থাকায় ক্ষোভ জানান নাহিদ ইসলাম। গত 16 বছর যে ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল তার সাথে তো ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত ছিল নানাভাবে, এবং সেই ইতিহাসটা কিন্তু এখানে পাবেন না। আপনার পুরো জাদুঘর করলে মনে হবে না যে এখানে যে এটা যে শুধু দেশীয় ফ্যাসিবাদ না, এটার সাথে যে বৈদেশিক শক্তি জড়িত ছিল, বিশেষত ভারত, এখানে নানাভাবে সেই ইতিহাসটা আসলে ভারতের সাথে তো আমাদের সম্পর্ক ভালো বা মন্দের বিষয় না, সম্পর্কটা হওয়া উচিত মর্যাদাপূর্ণ। ফলে এখানে আপোষের আসলে কোনো সুযোগ নেই। আপোষ করে আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করতে পারবো না। ভারতের সাথে আপোষের নয়, সম্পর্ক হবে মর্যাদার ভিত্তিতে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে তিনি দিন-রাত মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন। কোনো গাফিলতি পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের 5 মাসের উন্নয়ন যাত্রা নামক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রধানমন্ত্রী তার কথার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করছেন, প্রতিশ্রুতি বাস্তবায়নকারীদের করছেন অনুপ্রাণিত। রিজভী বলেন, যারা সরকারকে কাজ করতে নানাভাবে বাধাগ্রস্ত করছে তাদের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হবে যদি প্রধানমন্ত্রীর কাজ সবার কাছে পৌঁছে দেয়া যায়। এই সরকার এই 5 মাসে কি করেছেন তার একটি পরিসংখ্যান সহ কিছু ঘটনাগুলি এইটাতে তুলে ধরেছেন নাজমুল হাসান সাহেব। এটা জাতি জানা দরকার, জাতি জানে, দেখেছে, তারপরেও এটা যদি একত্রিত হয়ে সুগ্রন্থিত থাকে তাহলে এটা একটা বড় দলিল। দিল্লিতে বসে শেখ হাসিনা যেভাবে বিশ্ব মিডিয়ায় কথা বলছেন তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত একদিকে হাসিনা কার্ড খেলবে আর অন্যদিকে বাংলাদেশের বন্ধু থাকতে চাইবে, তা হতে পারে না। অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বিভিন্ন বক্তব্য কার্যক্রমে যে সুযোগ করে দেওয়া হচ্ছে তা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। এদিকে অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের দোসরদের ফেরাতে যারা নমনীয় সুর দেখাচ্ছেন তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। নজির আছে, আমরাও আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের কথা বলছি সংগঠন হিসেবে। সেই সংগঠনের ভাগ্য নির্ধারিত হবে আদালতে, সেই আইনটা করা হয়েছে
আর্টিকেল 47 অনুসারে সেই আইনটা করা হয়েছে, আইসিটি অ্যাক্টে সেটা আছে। সন্ত্রাস বিরোধী আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বটে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, তার বিরুদ্ধে রাজনৈতিক দলের অন্যান্য কোনো পানিশমেন্ট হবে কি হবে না, দীর্ঘ সময়ের জন্য বা অল্প সময়ের জন্য স্থগিত হবে কি হবে না, এই বিধানগুলো সেখানে দেয়া আছে এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে কিনা সেটাও ওখানে বলা আছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সারা দেশের সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হয় সেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। মজুতদারির বিরুদ্ধে আইন আছে এবং যারা মজুতদারি করে, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে, সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শুধু যারা মজুতদারি করবেন তারা ভেবে চিন্তা করবেন। আমরা সমস্ত সিন্ডিকেট ভেঙে, সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে। ত্রুটিপূর্ণ ভবন তৈরিতে ভবনের মালিক ও রাজুকের ইন্সপেক্টর যৌথভাবে অনিয়ম আর দুর্নীতির সাথে জড়িত বলে মন্তব্য করেছেন রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। তিনি জানান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় 240 জনের মধ্যে এখন কাজ করছে মাত্র 135 জন ইন্সপেক্টর। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংলাপে এসব কথা তুলে ধরেন তিনি। জানান, বাড়ির মালিকরা যথাযথভাবে নকশা মেনে ভবন তৈরি করলে অনেকাংশে ভূমিকম্পের ক্ষতি প্রতিরোধ করা সম্ভব। ঘনবসতির এই শহরে অল্প সংখ্যক লোকবল নিয়ে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাদের। এ সময় অনুষ্ঠানে বক্তারা জানান, একটি নিরাপদ ভবনই পারে ভূমিকম্প থেকে মানুষের জীবন বাঁচাতে। ভবন নির্মাণের সময় আইন মেনে নির্মাণ কাজ করলে ভূমিকম্পের ক্ষতি প্রতিরোধ করা সম্ভব। শেষ করছি দুপুরের খবর, তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানাবো আরও একবার। একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে চাচ্ছে প্রধানমন্ত্রী। সংকট উত্তরণে পরিকল্পনা নিচ্ছে সরকার। সংবিধানের দোহাই দিয়ে গণভোটের রায়কে উপেক্ষা করছে সরকার। জামায়াত আমির আগের চেয়ে বেড়েছে ঘুষ, দুর্নীতি। 111-এ তারেক রহমানকেও আয়নাঘরে নির্যাতন করা হয়েছিল। চিফ প্রসিকিউটর, বিচার করা হবে অপরাধীদের। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।